নমস্কার। ১৯ শতকের বাংলা তথা ভারতের ইতিহাসে যদি দেখি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে এক বিস্ময়কর ব্যক্তিত্ব। অবশ্যই। আজকের আলোচনাটা আমরা রবিশঙ্কর দাশের লেখা বিদ্যাসাগর, রিফর্মার, এডুকেটর অ্যান্ড মডার্ন ভিশনারি এই প্রবন্ধের কিছু অংশ নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের লক্ষ্যটা কি? বিদ্যাসাগরের সেই যুগান্তকারী কাজগুলো দেখা, আর এই ২০২৫-এ দাঁড়িয়েও তার চিন্তাভাবনাগুলো কেন এতটুকু প্রাসঙ্গিকতা হারায়নি সেটাই খুঁজে দেখা। ঠিক। আর সত্যি বলতে কি, এটা ভাবার মতনই বিষয়। হ্যাঁ, সেটাই। বিদ্যাসাগরের জন্মের প্রায় ২০০ বছর পরেও আজকের সমাজে তার মতন একজন আধুনিক, যুক্তিবাদী মনের প্রয়োজনটা কেন এত বেশি লাগছে? একদম। আর সেটা বুঝতে গেলে আমাদের একটু ১৯ শতকের সেই সময়টাকে বুঝতে হবে। সেই প্রেক্ষাপটটা, হ্যাঁ। সমাজ তখন কেমন ছিল, নানা রকম কুসংস্কার, অন্ধবিশ্বাস, কঠোর সব নিয়মকানুন, এগুলোতে পুরো ডুবে ছিল। নারীদের অবস্থা তো খুবই খারাপ ছিল, আর সাধারণ মানুষের কাছে শিক্ষার আলো সে তো প্রায় পৌঁছায়নি। এরকম একটা সময়ে হ্যাঁ, এইরকম একটা দম বন্ধ করা পরিস্থিতিতে হুগলি জেলার বনমালীপুর গ্রামে জন্মালেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। যেন একটা আলো নিয়ে এলেন। আর বিদ্যাসাগর উপাধিটা? ও, সেটা তো পরে। তার পাণ্ডিত্যের জন্য ১৮৩৯ সাল নাগাদ হিন্দু ল কমিটির পরীক্ষায় দারুণ ফল করার পর উনি এই উপাধিটা পান। আর দেখুন, রাজা রামমোহন রায় যে সমাজ সংস্কারের কাজটা শুরু করেছিলেন, হ্যাঁ বিদ্যাসাগর যেন সেটাকেই একটা নতুন গতি দিলেন। হ্যাঁ, বলা যায় রামমোহনের যোগ্য উত্তরসূরি। কিন্তু শুধু তো সমাজ সংস্কার নয়, বাংলা ভাষা আর শিক্ষার জগতেও তো তিনি বিরাট কাজ করেছেন। বিশাল কাজ। আচ্ছা, তাকে যে বাংলা গদ্যের জনক বলা হয়, হ্যাঁ। ব্যাপারটা ঠিক কি? শুধু কি লেখার স্টাইলটা বদলে দিয়েছিলেন, নাকি এর পেছনে আরও বড় কোনো ভাবনা ছিল? না না, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, বিদ্যাসাগরের আগেরকার বাংলা গদ্য যদি দেখেন, বেশ কঠিন ছিল, সংস্কৃত ঘেঁষা, একটু যেন পণ্ডিতি চালে লেখা। সাধারণ মানুষের জন্য বেশ কঠিন হতো বুঝতে। ঠিক তাই। সংযোগ স্থাপন করাটাই মুশকিল ছিল। বিদ্যাসাগর প্রথম সেই আড়ষ্ট ভাবটা ভাঙলেন। ছোট ছোট বাক্য ব্যবহার করলেন, জ্যোতিচিহ্ন দাড়ি, কমা, সেমিকোলন এগুলোর ঠিকঠাক ব্যবহার করে গদ্যে একটা স্বাভাবিক গতি আনলেন। আর শব্দ শব্দ ব্যবহার করলেন সহজ, সরল। এর ফলে কি হলো বলুন তো? এটা শুধু ভাষার সরলীকরণ ছিল না, তার চেয়ে অনেক বেশি কিছু। ঠিক কী রকম, একটু যদি বুঝিয়ে বলেন। তিনি আসলে ভাষার মধ্যে দিয়ে চিন্তার রাস্তাটা খুলে দিলেন। তার আগে ধরুন, জ্ঞান বা আধুনিক ভাবনা চিন্তা এগুলো কাদের হাতে ছিল? মূলত উচ্চবর্ণের বা খুব শিক্ষিত কিছু মানুষের মধ্যে। সীমাবদ্ধ ছিল। একদম। বিদ্যাসাগর চাইলেন সেই জ্ঞান, সেই আধুনিক ভাবনাগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়। তার জন্য তো একটা সহজ মাধ্যম দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। তার এই সংস্কার করা বাংলা গদ্য সেটাই হয়ে উঠল সেই মাধ্যম। ভাষা যে শুধু ভাব প্রকাশের উপায় নয়, বরং জ্ঞান আর যুক্তির বাহন, সেটাই তিনি প্রমাণ করলেন। তাই এটা শুধু স্টাইল বদলানো ছিল না, ছিল একটা গভীর কৌশল। চিন্তার জগতে আধুনিকতার আলো পৌঁছে দেওয়ার কৌশল দারুণ। হ্যাঁ। আর এই চিন্তাকে ছড়িয়ে দেওয়ার জন্যই কি শিক্ষার উপর এত জোর দিয়েছিলেন, বিশেষ করে নারী শিক্ষা? ঠিক ধরেছেন। বিদ্যাসাগর মনে প্রাণে বিশ্বাস করতেন যে শিক্ষার অভাবটাই হল সব কুসংস্কার আর পিছিয়ে পড়ার মূল কারণ। তাই তিনি নিজে উদ্যোগ নিলেন, অন্যদের উৎসাহ দিলেন, অনেক স্কুল তৈরি করলেন, যার মধ্যে মেয়েদের স্কুলও ছিল কিন্তু অনেক। শুধু স্কুল তৈরি নয়, মডেল স্কুলের কথাও শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু মডেল স্কুল বা আদর্শ বিদ্যালয় তৈরিতেও তার বড় ভূমিকা ছিল। তিনি বুঝেছিলেন সমাজের অর্ধেক অংশ নারীদের অন্ধকারে রেখে তো দেশের উন্নতি হতে পারে না। আর তার লেখা বর্ণ পরিচয়, সেটা তো আজও মাইলস্টোন। ও অবশ্যই। বর্ণপরিচয় তো বাংলা ভাষার শিক্ষার ইতিহাসে একটা যুগান্তকারী বই। কত প্রজন্ম যে বাঙালি শিশুর হাতেখড়ি হয়েছে এই বইটা দিয়ে। এর গঠন, ছবি। হ্যাঁ, এর গঠন, বিন্যাস, ছবি সবকিছুই ছিল ছোটদের মনের মতো করে তৈরি। তিনি তো শুধু অক্ষর চেনাননি, শিশুদের মনে জ্ঞানের জন্য একটা আগ্রহ তৈরি করার চেষ্টা করেছিলেন। তাহলে যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি। হ্যাঁ, বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে তার এই ভাষা সংস্কার আর শিক্ষা ছড়ানোর চেষ্টা, বিশেষ করে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, এই সব কিছুই ছিল তার ওই বড় সমাজ সংস্কারের পরিকল্পনার অংশ। একটা শিক্ষিত, যুক্তিবাদী প্রজন্ম তৈরি করাই ছিল আসল লক্ষ্য। আচ্ছা,
এবার আসা যাক তার সেই বিখ্যাত সমাজ সংস্কারের লড়াইয়ের কথায়। বিধবা বিবাহ প্রচলন এটা তো ওনার জীবনের অন্যতম সেরা কাজ বলে ধরা হয়। নিঃসন্দেহে। ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে কতটা কঠিন ছিল এই কাজটা। কঠিন শুধু নয়, প্রায় অসম্ভব একটা লড়াই ছিল সেটা। তখনকার হিন্দু সমাজে বিধবাদের জীবনটা ছিল অভিশাপের মতো। অল্প বয়সে স্বামী মারা গেলে বাকি জীবনটা তাদের কাটাতে হতো অসম্ভব অবহেলা আর বঞ্চনার মধ্যে দিয়ে। বিদ্যাসাগর প্রথমে কি করলেন? শাস্ত্র ঘাটলেন, প্রমাণ করলেন যে বিধবা বিবাহ মোটেই অশাস্ত্রীয় নয়। তারপর শুরু হলো আসল লড়াইটা। হ্যাঁ, তারপর শুরু হলো প্রচার অভিযান, লেখালেখি, বক্তৃতা, আর সবচেয়ে জরুরি যেটা, আইন পাশ করানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে ক্রমাগত দরবার করা। আর তার সেই চেষ্টার ফলেই তো 1856 সালের সেই আইনটা পাশ হলো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। হ্যাঁ, সেই ঐতিহাসিক আইন পাশ হল 1856 সালে। কিন্তু বিদ্যাসাগর শুধু আইন পাশ করিয়েই কিন্তু থেমে যাননি। আচ্ছা। তিনি জানতেন আইন তো হলো কাগজে কলমে, কিন্তু সমাজে সেটা প্রতিষ্ঠা করা যে কত কঠিন। তাই আইন পাশ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে ওই বছর 7ই ডিসেম্বর তিনি নিজে দাঁড়িয়ে থেকে প্রথম বিধবা বিবাহটি দিলেন। নিজে দাঁড়িয়ে থেকে? কোথায় হয়েছিল সেটা? কলকাতার সুখিয়া স্ট্রিটে, তার বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পাত্র ছিলেন সংস্কৃত কলেজের একজন কৃতী ছাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিলেন একজন বাল্যবিধবা কালীমতী। বাবা, এর ঠিক আগেই তো তিনি চরিতাবলী বইটাও প্রকাশ করেছিলেন, তাই না? জুলাই মাসে। হ্যাঁ, 16ই জুলাই 1856। সম্ভবত এই সামাজিক আন্দোলনের একটা মানসিক ভিত্তি তৈরি করার জন্য। শুধু আইন পাশ করানো নয়, নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়া, কি প্রচণ্ড সামাজিক বাধার মুখে পড়তে হয়েছিল তাকে এর জন্য। সে কি কম বাধা? পাহাড় প্রমাণ বাধা ছিল। একদিকে গোঁড়া হিন্দু সমাজ, পণ্ডিতদের বিরোধিতা, অন্যদিকে সামাজিক ঠাট্টাবিদ্রুপ, এমনকি তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। ভাবা যায় না। কিন্তু বিদ্যাসাগর ছিলেন ইস্পাতের মতো, কোনো কিছুই তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারেনি। এখানেই তো তার চরিত্রের জোর, তার গভীর মানবতাবোধ ফুটে ওঠে। তিনি শুধু বিধবা বিবাহ নয়, বহু বিবাহ, বাল্যবিবাহ, এই ভয়ানক প্রথাগুলোর বিরুদ্ধেও সারা জীবন লড়ে গেছেন। আর তার অস্ত্র কি ছিল? যুক্তি। ধর্মের নামে চলা সব অমানবিক প্রথার বিরুদ্ধে তিনি যুক্তিকেই হাতিয়ার করেছিলেন। এই যে যুক্তিবাদ আর আধুনিক বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি, এটাই তো ছিল বিদ্যাসাগরের চরিত্রের একেবারে কেন্দ্রে, তাই না? একদম। তিনি কিভাবে বুঝলেন যে পিছিয়ে পড়া অবস্থা থেকে বেরোতে গেলে এই পথেই এগোতে হবে? দেখুন, বিদ্যাসাগর তার সময় চেয়ে অনেক এগিয়ে ভাবতেন। তিনি ইউরোপে রেনেসা, শিল্প বিপ্লব, এগুলোর খবর রাখতেন, আর বুঝতে পেরেছিলেন যে ওদের অগ্রগতির মূলে আছে ওই যুক্তির চর্চা আর বিজ্ঞান মনস্কতা। তিনি বুঝেছিলেন যে শুধু ধর্মীয় আচার বা পুরনো প্রথা আঁকড়ে ধরে থাকলে ভারতীয় সমাজ ওই মধ্যযুগীয় স্থিবিরতা থেকে বেরোতে পারবে না। পথ একটাই, বিজ্ঞান আর যুক্তির পথ ধরা। কিন্তু অনেকে বলেন তিনি নাকি ঐতিহ্যকে পুরোপুরি অস্বীকার করতে চেয়েছিলেন, এরকম একটা সমালোচনাও তো আছে। দেখুন, তিনি ঐতিহ্যকে অস্বীকার করতে চাননি, বরং ঐতিহ্যের নামে যে কুসংস্কারগুলো, যে অমানবিক প্রথাগুলো চেপে বসেছিল সমাজে, সেগুলোকে প্রশ্ন করতে চেয়েছিলেন। তিনি তো শাস্ত্র পড়েছেন, কিন্তু অন্ধের মতো মানেননি। যুক্তি দিয়ে বিচার করেছেন। হ্যাঁ, যুক্তি আর মানবিকতার মাপকাঠিতে সেগুলোকে বিচার করেছেন। তার কাছে যুক্তি ছিল সত্যিটা খুঁজে বের করার যন্ত্র। তিনি বুঝেছিলেন একটা জাতি তখনই এগোয় যখন তার মানুষ প্রশ্ন করতে শেখে, যখন তারা অন্ধবিশ্বাসের বদলে যুক্তি দিয়ে চলে। আর এই যুক্তিবাদী সমাজ তৈরির জন্যই নারী শিক্ষাটা এত জরুরি ছিল তার কাছে। অপরিহার্য ছিল, কারণ মায়েরা যদি শিক্ষিত না হন, তাহলে পরের প্রজন্ম যুক্তিবাদী আধুনিক মনস্ক হবে কি করে? তার এই চিন্তাই তো ছিল বাংলার নবজাগরণের একটা মস্ত বড় চালিকা শক্তি। 19 শতকের বাংলায় আরেকজন বিরাট মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস, যদিও একেবারে অন্য ধারার। হ্যাঁ, একদম ভিন্ন। বিদ্যাসাগরের সঙ্গে তার দেখা হওয়ার ঘটনাটাও তো খুব তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, 1884 সালের সেই সাক্ষাৎ সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত ছিল সেটা। বিদ্যাসাগরের বয়স তখন 62 আর শ্রীরামকৃষ্ণের 46। শ্রীরামকৃষ্ণ নিজে গিয়েছিলেন বিদ্যাসাগরের বাদুরবাগানের বাড়িতে দেখা করতে। কি নিয়ে কথা হয়েছিল তাদের মধ্যে? অনেক গভীর আলোচনা হয়েছিল।
ঈশ্বর, ধর্ম, জ্ঞান, কর্ম এই সব কিছু নিয়ে। আমরা তো এর বিবরণ পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে। একজন যুক্তিবাদী মানবতাবাদী সমাজ সংস্কারক, আরেকজন ঈশ্বরপ্রেমে বিভোর এক মরমী সাধক। হ্যাঁ, দুই ভিন্ন মেরুর দুই বিশাল ব্যক্তিত্ব। তাদের সেই মিলনটা সত্যি অসাধারণ ছিল। সত্যি একটা অদ্ভুত মেলবন্ধন, তাই না? একজন যুক্তির পূজারী, আরেকজন ভক্তির। বিদ্যাসাগর কি শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতায় প্রভাবিত হয়েছিলেন, নাকি এটা শুধুই সৌজন্য ছিল? প্রভাবিত ঠিক কোন অর্থে সেটা বলা মুশকিল, তবে তিনি যে মুগ্ধ হয়েছিলেন সে কথা কথামৃতে আছে। বিদ্যাসাগর হয়তো শ্রীরামকৃষ্ণের ঈশ্বরে বিশ্বাস করতেন না, কিন্তু তার ওই সারল্য, তার গভীর উপলব্ধি, তার সহজ ভাষায় বলা কঠিন তত্ত্বকথা আর সব মিলিয়ে তার ওই মানুষপ্রেম, সেটা বিদ্যাসাগরের মতো একজন সংবেদনশীল মানুষকে আকর্ষণ করেছিল নিশ্চয়ই। বিদ্যাসাগর হয়তো রামকৃষ্ণের মধ্যে সেই বিশুদ্ধ মানবতাবোধ তাই দেখেছিলেন, যা তিনি নিজেও সারা জীবন ধরে খুঁজেছেন আর প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তাহলে এটা নিছক সৌজন্য ছিল না? না, আমার তা মনে হয় না। বাংলা নবজাগরণের পরিপ্রেক্ষিতে দেখলে এই সাক্ষাৎটা ছিল দুটো ভিন্ন কিন্তু জরুরি চিন্তাধারার একটা মেলবন্ধন। একদিকে যুক্তিনিষ্ঠ সমাজ সংস্কার, অন্যদিকে আধ্যাত্মিক আত্মানুসন্ধান। দুটোই তো প্রয়োজন। রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের মতোই বিদ্যাসাগরের পুরো জীবনটাই যেন একটা ভিন্ন চিন্তার সঙ্গে আরেক ভিন্ন চিন্তার মেলানোর চেষ্টা। এই যুক্তিবাদী পথ চলার প্রাসঙ্গিকতা কি আজকের দিনেও আছে? রবিশঙ্কর দাসের প্রবন্ধ, মানে আমাদের আজকের উৎস, এ বিষয়ে কি বলছে? উৎস জোর দিয়েই বলছে যে এর প্রাসঙ্গিকতা আজকের দিনে শুধু আছে তাই নয়, বরং হয়তো আরও বেড়েছে। 2025-এর সমাজেও বিদ্যাসাগরের মতো প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক আর আধুনিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন একটুও কমেনি, বরং বেড়েছে। তার কাছে প্রগতিশীলতা শব্দটার মানে কি ছিল? দেখুন, তার কাছে প্রগতিশীলতার শব্দটার মানে খুব স্পষ্ট ছিল। পুরনো মানেই খারাপ নয়, আবার নতুন মানেই ভালো নয়। যুক্তি, মানবতা আর সমাজের ভালো, এই নিরিখে যা কিছু নেওয়ার তা নিতে হবে, আর যা কিছু অমানবিক, যা মানুষকে পিছিয়ে দেয়, সেগুলোকে বাদ দিতে হবে। এটাই ছিল তার প্রগতিশীলতার মূল কথা। আজকাল তো প্রগতিশীল শব্দটা নানাভাবে ব্যবহার হয়, কখনো হয়তো ভুলভাবেও। ঠিক তাই। উৎস সেই দিকেই ইঙ্গিত করছে। অনেকেই হয়তো নিজেদের সুবিধামতো এই শব্দটা ব্যবহার করেন, কিন্তু বিদ্যাসাগরের জীবন আর কাজ যদি আমরা নিরপেক্ষভাবে দেখি, তবেই বোঝা যায় আসল প্রগতিশীলতা কাকে বলে। কি শিখতে পারি আমরা তার জীবন থেকে? তিনি দেখিয়েছিলেন কিভাবে চরম সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় বাধার মুখে দাঁড়িয়েও যুক্তির পথ থেকে সরে না এসে নিজের বিশ্বাসে স্থির থেকে লড়াই চালিয়ে যেতে হয়। আজও যখন আমরা চারপাশে এত গোঁড়ামি, অসহিষ্ণুতা, কুসংস্কার বা যুক্তিহীনতার বাড়াবাড়ি দেখি, হ্যাঁ, দেখি তো। তখন বিদ্যাসাগরের সেই আপোষহীন লড়াই, সেই নৈতিক জোর আমাদের পথ দেখাতে পারে। তাহলে যদি আমরা আজকের আলোচনাটা একটু গুছিয়ে নিই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একাধারে একজন দূরদর্শী শিক্ষাবিদ, যিনি বাংলা গদ্যকে সাধারণ মানুষের দরবারে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, একজন অক্লান্ত সমাজ সংস্কারক, যিনি নারীদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করেছিলেন। ঠিক। এবং একজন আপোষহীন যুক্তিবাদী চিন্তাবিদ, যার আধুনিক মনস্কতা 19 শতকের বাংলাকে তো বটে, আজকের আমাদেরও আলো দেখায়, অনুপ্রেরণা দেয়। একদম। আর শেষ করার আগে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু ভাবার জন্য। বলুন। বিদ্যাসাগরের সময়ে সামাজিক আর ধর্মীয় বাধা ছিল অসম্ভব ইমেন্স। সেই প্রবল বাধার মুখে দাঁড়িয়েও তিনি যেভাবে যুক্তি, বিজ্ঞানমনস্কতা আর গভীর মানবতার প্রতি অবিচল ছিলেন, সেই নৈতিক দৃঢ়তা, সেই সাহস আজকের দিনের এই জটিল সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় সমস্যাগুলোর মুখোমুখি হতে আমাদের কতটা শক্তি দিতে পারে। বিদ্যাসাগর প্রগতিশীলতার যে সংজ্ঞাটা তার জীবন দিয়ে তৈরি করে গেছেন, সেই মাপকাঠিতে আজকের দিনের প্রগতিশীল কাজকর্ম বা ভাবনাগুলোকে আমরা কিভাবে দেখব, এটা নিয়ে আমাদের সবারই বোধহয় একটু গভীরভাবে ভাবা দরকার। এই গভীর চিন্তার অবকাশ রেখেই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।